নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব বচনের প্রথম পর্বটি। আজকে মূলত আমরা একবচন নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। লক্ষ্য করো, আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো একবচন। তো প্রথমেই আমরা দেখে নেব একবচন কাকে বলে বা এর সংজ্ঞা। যা দিয়ে বা যে উপায়ে বিশেষ্য বা সর্বনাম পদের একটি মাত্র সংখ্যা নির্দেশ করা হয় তাকে বলা হয় একবচন। ব্র্যাকেটে আমি লিখেছি সিঙ্গুলার নাম্বার। ইংরেজিতে একবচনকে বলা হয় সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে যার দ্বারা বা যে উপায়ে আমরা বিশেষ্য পদ অথবা সর্বনাম পদের একটি মাত্র সংখ্যা সম্পর্কে ধারণা করতে পারি তাকে আমরা বলছি একবচন, বা ইংরেজিতে আমরা এটিকেই বলছি সিঙ্গুলার নাম্বার। এছাড়াও তোমরা একবচনের সংজ্ঞা এভাবেও দিতে পারো যে শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা একটি মাত্র ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝানো হয় তাকে আমরা বলবো একবচন। তো চলো এরপর আমরা দেখে নিই একবচনের উদাহরণ। এখানে দেখো ১ নম্বরে আমি লিখেছি বালক আম খায়, ২ নম্বরে আমি লিখেছি সে বাড়ি যায়, এবং ৩ নম্বরে লেখা রয়েছে ধোপা একখানা কাপড় কাচ্ছে। এখানে লক্ষ্য করো যে পদগুলি অরেঞ্জ কালার দিয়ে বোল্ড করে লেখা আছে এবং আন্ডারলাইন করা আছে এগুলি সব একবচনের উদাহরণ। যেমন প্রথম বাক্যে বালক, দ্বিতীয় বাক্যে সে, এবং তৃতীয় বাক্যে একখানা কাপড়। এগুলি প্রত্যেকটি একবচনের উদাহরণ। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো, এখানে আরো একবার উদাহরণগুলো আমি লিখেছি। ১ নম্বরে রয়েছে বালক আম খায়, ২ নম্বরে আছে সে বাড়ি যায়, এবং ৩ নম্বরে লিখেছি ধোপা একখানা কাপড় কাচ্ছে। এখানে দেখো বালক, সে এবং একখানা কাপড় এগুলি প্রত্যেকটি একবচনের উদাহরণ। এই ঠিক নিচেই লিখেছি আমি, লক্ষ্য করার বিষয় বালক ও সেতে একবচনের কোনো চিহ্ন যুক্ত নেই। বলা যেতে পারে একবচনের চিহ্ন জুড়ে দেওয়ার প্রয়োজন হয়নি। এখানে দেখো বালক আম খায়, এখানে আমরা বুঝতে পারছি যে একটি বালকের কথা এখানে বলা হয়েছে। কিংবা সে বাড়ি যায়, এখানে আমরা বুঝতে পারছি যে একজনের কথা এখানে বলা হয়েছে। এরকম আরো উদাহরণ দেখো, যেমন বাঘ, সিংহ, ঘড়ি, ছাতা, শিক্ষক, গায়ক, তুমি, আমি ইত্যাদি হলো এরই উদাহরণ। অর্থাৎ এখানে আলাদা করে কোনো একবচনের চিহ্ন জুড়ে দেওয়ার দরকার হয় না। যেমন বাঘ বললে আমরা বুঝতে পারি যে একটি বাঘের কথা বলা হচ্ছে, সিংহ একটি সিংহের কথা বলা হচ্ছে, কিংবা ঘড়ি, ছাতা বলতে আমরা বুঝতে পারি যে একটি ঘড়ি কিংবা একটি ছাতার কথা বলা হচ্ছে। শিক্ষক, গায়ক এগুলিকেও আমরা বুঝতে পারি যে একজন করে বলা হচ্ছে, কিংবা তুমি, আমি এরই উদাহরণ, অর্থাৎ একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। কিন্তু একখানা কাপড়, এই কাপড় বিশেষ্য পদের আগে একখানা সংখ্যাবাচক শব্দ যোগ করে একবচনের অর্থকে বোঝানো হয়েছে। এখানে দেখো একখানা কাপড়, এখানে কাপড় একটা সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে এই বিশেষ্য পদ কাপড়ের আগে একখানা শব্দটি যোগ করে এখানে একবচনের সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে বালক, সে এবং একখানা কাপড় এই তিনটেই কিন্তু একবচনের উদাহরণ। তবু এখানে লক্ষ্য করো যে এখানে এর গঠন প্রণালী কিন্তু আলাদা আলাদা। তো চলো এরপর আমরা একবচন গঠনের নিয়ম ও তার উদাহরণ দেখে নিই। এখানে দেখো লিখেছি আমি একবচন গঠনের নিয়ম ও উদাহরণ। এর কতে লেখা আছে, বাংলা ভাষায় একবচন শব্দের জন্য কোনো প্রত্যয় চিহ্ন নেই। অর্থাৎ বাংলা ভাষায় একবচন শব্দ বোঝানোর জন্য প্রত্যয় ছাড়াই বোঝানো হয়। এর কয়েকটি উদাহরণ দেখো, যেমন অংশে বাঘ, সিংহ, তুমি, আমি, সে, এ, ও ইত্যাদি। অর্থাৎ বাঘ বললে আমরা বুঝতে পারি একটি বাঘের কথা বলা হচ্ছে। সিংহ বললে একটি সিংহ। তুমি, আমি, সে, এ, ও এগুলি তো আমরা বুঝতেই পারছি যেখানে একজনেরই কথা বলা হচ্ছে। এর কিছু বাক্যে প্রয়োগ দেখে নাও। প্রয়োগ অংশে ১ নম্বরে আমি লিখেছি বাঘ খাঁচায় বন্দী হয়েছে। এখানে আমরা বুঝতে পারছি যে একটি বাঘের কথাই বলা হচ্ছে বাঘ বলতে। এরপর দেখো ২ নম্বরে আমি লিখেছি তুমি শান্ত হয়ে থেকো। এখানে তুমি বলতে আমরা বুঝতে পারছি একজন ব্যক্তিকে আমি বলছি। ৩ নম্বরে রয়েছে ও সব কথা জানে। এখানে ও বলতেও কিন্তু একজনের কথাই বলা হচ্ছে। তাহলে এখানে দেখো বাঘ, তুমি, ও এগুলির ক্ষেত্রে কিন্তু কোনো প্রত্যয় চিহ্ন আমরা আলাদা করে ব্যবহার করিনি একবচন বোঝানোর জন্য। কারণ বাংলা ভাষায় একবচন শব্দের জন্য কোনো প্রত্যয় চিহ্ন ছাড়াই বোঝানো যায়। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো, একবচন গঠনের নিয়ম ও উদাহরণে ক্ষয়ে আমি লিখেছি বিশেষ্য পদের পরে টি, টা, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি যোগ করে একবচনের অর্থ বোঝানো হয়। অর্থাৎ অনেক সময় আমরা বিশেষ্য পদের পরে টি, টা, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদিও যোগ করে একবচনের সংখ্যাকে বুঝিয়ে থাকি। এর কয়েকটি উদাহরণ দেখো, যেমন অংশে, যেমন বাছুরটি, এখানে আমরা বুঝতে পারছি একটি বাছুরের কথা বলা হচ্ছে।
কলমটা, একটি কলমের কথা বলা হচ্ছে। ছবিখানা অর্থাৎ একটি ছবির কথা বলা হচ্ছে এখানে। চিঠিখানি, এখানেও দেখো একটি চিঠির কথাই আমরা বুঝতে পারছি। লাঠিগাছা, বেতগাছি, এখানেও আমরা বুঝতে পারছি যে এখানে একটি মাত্র লাঠি অথবা একটি মাত্র বেতের কথা বলা হচ্ছে। প্রভৃতি হলো একবচনের উদাহরণ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বিশেষ্য পদের পরে আমরা টি, টা, খানা, খানি, গাছাগাছি এগুলিও যোগ করে একবচনের সংখ্যাকে নির্দেশ করতে পারি। এর কয়েকটি প্রয়োগ আমরা দেখে নেব প্রয়োগ অংশে। এখানে দেখো ১ নম্বরে আমি লিখেছি বাছুরটি মায়ের কাছ ছাড়া হয় না। এখানে বাছুরটি একবচনের উদাহরণ। দ্বিতীয় নম্বরে আমি লিখেছি চিঠিখানি আজকে ডাকে এসেছে। এখানে চিঠিখানিও বলতে আমরা বুঝতে পারছি একটি মাত্র চিঠির কথা বলা হচ্ছে, তাই এটিও একবচনের উদাহরণ। এবং ৩ নম্বরে দেখো লাঠি গাছা নিয়ে ক্লাসে ঢুকলেন মাস্টারমশাই। এখানে লাঠি গাছা অর্থাৎ একটি মাত্র লাঠির কথাই বলা হচ্ছে, তাই এটিও একবচনের উদাহরণ। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো একবচন গঠনের নিয়ম ও উদাহরণের গয়ে আমি লিখেছি বিশেষ্য পদের আগে সংখ্যাবাচক এক শব্দ বসিয়ে একবচনের অর্থ বোঝানো হয়। অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই বিশেষ্য পদের আগে সংখ্যাবাচক এক শব্দটিকে বসিয়েও আমরা একবচনের অর্থকে প্রকাশ করতে পারি। যেমন এর কিছু উদাহরণ দেখো, যেমন অংশে একদিন আমরা বুঝতে পারছি একটি দিনের কথাই বলা হচ্ছে। এক সপ্তাহ, এক মাস, এক বছর, এক দেশ, এক স্বপ্ন, এক ধ্যান প্রভৃতি হলো এরই উদাহরণ। অর্থাৎ এখানে আমরা বিশেষ্য পদের আগে সংখ্যাবাচক এক শব্দটিকে বসিয়ে একবচনের অর্থকে প্রকাশ করছি। এর কয়েকটি প্রয়োগ দেখো প্রয়োগ অংশে। ১ নম্বরে আমি লিখেছি সে বাড়ি আসে ১ মাস অন্তর। অন্তরের অর্থ হলো পরে। তাহলে এখানে সে বাড়ি আসে ১ মাস অর্থাৎ একটি মাসের কথাই বোঝানো হচ্ছে। এছাড়াও আমরা এভাবেও দেখতে পারি যে মাস বিশেষ্য পদের আগে এখানে এক সংখ্যাবাচক শব্দটি বসিয়ে একবচনের অর্থ বোঝানো হয়েছে। এরপর চলে এসো ২ নম্বরে, এখানে লেখা আছে সে জীবনভর এক ধ্যানে মগ্ন। এখানে লক্ষ্য করো এক ধ্যান এটিও একবচনের উদাহরণ, কারণ এখানে একটি ধ্যানের কথাই বলা হচ্ছে। এখানে ধ্যান বিশেষ্য পদের আগে এক সংখ্যাবাচক শব্দটি ব্যবহার করে একবচনের অর্থকে বোঝানো হয়েছে। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো একবচন গঠনের নিয়ম ও উদাহরণের ভয়ে আমি লিখেছি সংখ্যাবাচক এক শব্দের পরে টি, টা, খানা, খানি, গাছাগাছি ইত্যাদি যোগ করে একবচনের অর্থ বোঝানো হয়। অর্থাৎ সংখ্যাবাচক এক শব্দের পরে আমরা টি, টা, খানা, খানি, গাছাগাছি ইত্যাদি যোগ করেও একবচনের সংখ্যাকে বুঝিয়ে থাকি। এর কয়েকটি উদাহরণ দেখলে বিষয়টা আমরা বুঝতে পারবো। তো চলো চলে যাই যেমন অংশে। এখানে দেখো একটি আম, এখানে এক সংখ্যাবাচক শব্দটির পরে টি ব্যবহার করা হয়েছে, একটি আম। একটি মেয়ে, ঠিক একইভাবে দেখো একটা থালা, একের পর টা ব্যবহার করা হয়েছে। একটা গাড়ি, একখানি আসন, এখানে খানি ব্যবহার করা হয়েছে একের পরে। এক সংখ্যার পরে খানা, প্রদীপ, একখান প্রদীপ। এক গাছি কাকন, এখানে এক সংখ্যাবাচক শব্দের পরে গাছি ব্যবহার করা হয়েছে, এক গাছি কাকন। এক গাছা জ্যোষ্ঠী, এখানে এক সংখ্যাবাচক শব্দের পরে গাছা এটি ব্যবহার করা হয়েছে, এক গাছা জ্যোষ্ঠী ইত্যাদি হলো একবচনের উদাহরণ। এর কয়েকটি প্রয়োগ আমরা দেখে নেব প্রয়োগ অংশে। দেখো ১ নম্বরে আমি লিখেছি খাওয়ার শেষে একটি আম খেতে হলো। এখানে একটি আম এটি কিন্তু একবচনের উদাহরণ। এখানে সংখ্যাবাচক এক শব্দের পরে টি ব্যবহার করে একবচনের অর্থকে বোঝানো হয়েছে। দ্বিতীয় নম্বরে দেখো তিনি আমায় এক গাছা যষ্টি দিয়েছেন। যষ্টির অর্থ হলো লাঠি বা ছড়ি বা দণ্ডও তোমরা বলতে পারো। এখানে দেখো এক সংখ্যাবাচক শব্দের পরে গাছা ব্যবহার করে একবচনের অর্থকে বোঝানো হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই থাক। আশা করি তোমরা আজকের আলোচনার সমস্তটি বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।